শৈলী বিপদে আছে বোঝাই যাচ্ছে, আর মেহেরান এসব বুঝতে পেরে কখনোই হাত গুটিয়ে বসে থাকার ছেলে না। সাথে সাথেই টেবিলে রাখা মোবাইলটা নিয়ে কল দিল ও মাহিরাকে। মাহিরার ক্লাস মাত্রই শেষ হয়েছে, ও অডিটোরিয়ামের দিকেই যাচ্ছিল শৈলীর কাজ দেখতে। তখনই ভাইয়ের কলে ওর ফোন কেঁপে ওঠে। কলটা পিক করতেই মেহেরানের পুরো কণ্ঠস্বর শুনে ওর পা থমকে যায়। মাহি ক্লাসে? না ভাইয়া, মাত্র বের হলাম ক্লাস থেকে। এখন কি আবার পিরিয়ড আছে? না, লাঞ্চের পরে আরেকটা। ও তাহলে টিচার্স ব্লকে আমার কেবিনে আয়। দেখা করার কথা শুনে আটকে উঠল মাহিরা। ভাইয়ের আওয়াজও সুবিধা ঠেকছে না। গতকাল যে একটা ছেলেকে রামধমক দিয়েছিল, সেই বজ্জাতটা আবার কোনো কমপ্লেন করেনি তো? যদি ওই ছ্যামরার জন্য মাহিরার আজ ওর ভাইয়ের হাতে বকা খেতে হয়েছে, তো ওর একদিন কি মাহিরার যতদিন লাগে। হ্যালো মাহি, শুনছিস? বাস্তবে ফিরে আসলো মাহিরা। হ্যাঁ ভাইয়া শুনছি, আসছি। দুরু দুরু বুকে মেহরানের দরজার সামনে এসে দাঁড়ালো মাহিরা। পথে আস্তে আস্তে 3 কুল সুরা পরে 3 বার ফু দিয়ে নিয়েছে নিজের ওপর। জমের আস্তানায় যাচ্ছে, নিজের রক্ষা কবচ তো পরে নিতে হবে, তাই না? ওর এই মেজো ভাইটা বাসায় সবচাইতে চুপচাপ থাকে, যা বাকি 4 ভাই বোনের থেকে একদম আলাদা। সেইভাবে চিন্তা করলে তার স্বভাব হওয়ার কথা একদম শান্তশিষ্ট। কিন্তু এই চুপচাপের বৈশিষ্ট্যের পেছনে অগ্নিশর্মা ব্যক্তিত্ব খুব করে চেনা আছে মাহিরার। যদি কোনো উল্টাপাল্টা কিছু মেহরানের চোখে লাগে বা কানে আসে, তাহলে খবর একেবারে টাইট। সাধেই কি আর আড়ালে মেহরানকে জম ডাকে মাহি? নিজের রচিত কাণ্ডটা আবারও একবার মনে মনে রিভিশন দিয়ে দরজায় টোকা দিল মাহিরা। অমনেই ভেতর থেকে চেনা গমগমে আওয়াজ কানে বাজল। কাম ইন। মাহিরা টিপটিপ পায়ে ভেতরে ঢুকলো। রুমে প্রবেশ করতেই ভাইয়ের গম্ভীর শীতল চাহনির সাথে ওর সাক্ষাৎ ঘটল। একটা শুকনো ঢোক গিলল মাহিরা। ভাইয়া ডেকেছিল? হ্যাঁ বস, কথা আছে। মাহিরা চুপচাপ সামনে এসে বসে পড়ল, কিন্তু ভিতরে রীতিমতো সিডার চলছে ওর। কি বলবে ভাই, কি কথা আছে? মাহিরা বসার পর মেহরান একটু সামনে ঝুঁকল। ডেস্কের ওপর নিজের 2 হাত মোট করে বোনের দিকে তাকালো। তোকে কিছু প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দিবি, ওকে? কি জিজ্ঞেস করবা? মেহরান ভ্রুজোড়া কুচকায়। তুই এরকম তোতলাচ্ছিস কেন? হ্যাঁ, কই তোতলাচ্ছি না তো। তুমি বলো। 2 ঠোঁট চেপে একটু থামলো মেহরান। তুই কি রিক নামের কোনো স্টুডেন্টকে চিনিস? তোর সিনিয়র হবে মেবি। এইবার মাহিরার ভ্রুজোড়া কুচকে গেল। প্রশ্নটা প্রথমে ওর বোধগম্য হলো না। কার কথা বলছো? রিক, আমাদের ডিরেক্টরদের মধ্যে একজনের ছেলে। মাহিরা এখনো কনফিউজড। রিককে কেন চিনবো না? ওকে ভার্সিটির কে না চেনে? তবে তুমি ওর কথা জিজ্ঞেস করছো কেন? মেহরান এই উত্তরে একটু দম নিল, তারপর সরাসরি নিজের বোনের দিকে প্রশ্ন ছুড়ল। রিক ছেলেটা কি শৈলীকে কোনোভাবে ডিস্টার্ব করে? মাহিরার চোখ ততক্ষণে কোটর থেকে বের হবার জোগাড়। তুমি কিভাবে জানলা? তার মানে করে। ভাইয়ের এই প্রশ্নের উত্তর সরাসরি দিল না মাহিরা। নিজের আসনে নড়ে চড়ে বসল। মাহিরাকে মাঝপথে থামায় মেহরান। এত কিছু শৈলীর সঙ্গে ঘটেছে, তো কোনো কমপ্লেন কেন দেয় না? তুই তো বান্ধবী হিসেবে প্রতিবাদ করতে পারিস, টিচার্সদেরকে জানাতে পারিস। মাহিরা একটা দীর্ঘশ্বাস ফেলে। সেটা যদি আমরা করতে পারতাম তাহলে তো হতোই, কিন্তু করার উপায় নেই। কারণ হলো শাহজাহান স্যার, মানে রিকের বাবা, রিকের নামে নালিশ, মানে সেটা তো তার কাছেই যাওয়া, এবং এই রিস্ক কোনো ফ্যাকাল্টি নিতে চায় না। প্রথম দিকে একবার শৈলী একজন ফিমেল ফ্যাকাল্টিকে বিষয়টা বলেছিল। তারপর সেই ম্যাডাম আশ্বস্ত করেছিলেন যে ব্যাপারটা উনি দেখবেন, কিন্তু পরে এটা নিয়ে আর কোনো কথাই হয়নি। শৈলীও আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে গেল যে এখানে কিছুই হবে না, তাইও কারো সাহায্য নেওয়া ছেড়ে দিয়েছে, নিজেই যতটুকু পারে ফাইট করে। নিজের আসনে একটু নড়ল মেহরান, বোনের দিকে তাকালো। আজকে তোর ক্লাস করা শেষ হবে? এই তো আর একটা ক্লাসের পরেই ছুটি। ওরও একই সাথেই শেষ। অষ্টযুগল আবার চেপে মেহরান আদেশের সুর তুলল। ক্লাস শেষ করে তোরা দুজন অডিটোরিয়ামে যাবি। শৈলীর ক্লাস শেষ হলে ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরবি, ওকে? এইবার তবদা খাওয়ার পালা মাহিরার।
এতক্ষণ ঝুঁকে থাকা পিঠ সোজা হয়ে গেল ঝটপট। ভাইয়ের এমন আদেশ যেন গলদেশ দিয়ে নিচে নামছে না। শৈলকে কেন, মানে হঠাৎ কি ব্যাপার ভাইয়া? শৈলকে নিয়ে হঠাৎ এত কনসার্ন? বনেশ্বরে দুষ্টুমির রেশ বুঝতে মিহিরানের একটুও সময় লাগলো না। তোকে এত প্রশ্ন করতে বলেছি আমি? না না, আমি তো এমনি অমনি পরে হবে। তোর ক্লাসের সময় হয়ে গেছে না, যা এখন। মাহিরা প্রচণ্ড রকম অবাক হচ্ছে। তুমি আমাকে এই কারণে এখানে রেখেছিলা? মিহিরান শীতল পানে চায়। তো আর কোন কারণে ডাকবো? না মানে হ্যাঁ, আর তো কোনো কারণ নেই। আচ্ছা, আমরা শৈলীকে নিয়েই বাসায় ফিরবো, তুমি কোনো চিন্তা করো না। যা এখন। মাহিরা ঘুরে দরজা পর্যন্ত যেয়ে আবার কিছু মনে করে ফিরে আসলো। মেহরান চিন্তায় পাশের জানালা দিয়ে বাইরে তাকাতে নিয়েও আবার বোনকে দেখল। ভাইয়া, ভুলেই গেলাম বলতে, আজ তো আম্মুকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই বাসার দুপুরেই যেতে হবে। মেহরান উত্তর দিতে একটুও সময় নিল না। আম্মুকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব, তোর লাগবে না এবার। কিন্তু ওই জায়গাটাতে শুধু আমিই চিনি, সবসময় আমিই নিয়ে যাই। তুই অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দে, আমি নিয়ে যাব আম্মুকে। দুই কাঁধ একসাথে উঁচু করে সম্মতি জানালো মাহিরা। ভাইকে তখনই লোকেশন সেন্ড করে বের হয়ে আসলো রুম থেকে। বের হয়ে খুশিতে দুই হাত আকাশে তুলে পরম করুণাময় আল্লাহকে বড়সড় একটা ধন্যবাদ জানালো। যাক বাবা, ওকে নিয়ে ভাইয়ের কাছে কোনো নিউজ আসেনি, বকা খাওয়ার থেকে বাঁচা গেল। গাড়িতে 20 বার নিজেকে আয়নায় দেখে ফেলেছে তুরিন। একবার একপাশের চুল কানের পিঠে গোজে, আবার সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসে। ঠোঁট দুটো নানান অঙ্গিতে ঘুরিয়ে দেখে নিচ্ছে লিপস্টিক বসেছে কিনা। ওর এই কাণ্ড অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে মালিহা। এতক্ষণ বান্ধবীর সামনে চুপ থাকলেও এখন আর না হেসে কোনোভাবেই পারল না। হো হো করে সারা গাড়িময় হেসে উঠল। এতে তুরিন বেচারি বেশ বিরক্ত হলো। এইভাবে হাসছিস কেন তুই? মালিহা হাসি থামাতেই পারছে না। তো কি করব বল, সেই কখন থেকে এই এক চেহারা দেখেই যাচ্ছি শয়নের। এত সাজ আয়োজন কাজে লাগবে তো শেষ পর্যন্ত। তুরিনের মেজাজেরও বিগড়ে গেল। বান্ধবীর কোমরে একটা চিমটি দিয়ে বলল, তুই বন্ধু না শত্রু বলতো? অলক্ষী কথা তোর না বললে হয় না। চিমটিতে ব্যথা পেলেও সেটা এখন গ্রাহ্য করল না মালিহা। বান্ধবী ভীষণ ক্ষেপেছে, তাকে মানানো জরুরি। দুহাতে এক পাশ দিয়ে তুরিনকে জড়িয়ে ধরে বলল সে, আরে মেরি জান, এত খেপিস না, আমি তো এমনিতেই বললাম। আর শোন, তোকে ভীষণ সুন্দর লাগছে। ভাইয়া দেখে একেবারে ফিদা টিদা হয়ে শেষে প্রপোজ না করে বসে আছে, তাই দেখ। মুহূর্তেই তুরিনের রাগ কর্পূরের ন্যায় ভেসে গেল। সেখানে জেকে বসলো একরাশ লজ্জা আর খুশি। কোনটায় নুয়ে যাওয়া নয়নে মালিহাকে কথা বলল, বললেই সব এক্সট্রিম লেভেলে বলিস, সেটা হোক খারাপ বা ভালো। তোর ভাইয়াকে বুঝি আমরা দুজন চিনি না? উনি করবে আমাকে প্রপোজ? চোখ তুলে তাকায় কিনা তাতেই সন্দেহ আছে। মালিহার হাসি আবার চওড়া হলো। আজকে দেখবে, দেখিস তুই। তাই যেন হয় বান্ধবী, তাই যেন হয়। ক্লাস শেষ করে মাহিরা মনের সুখে হেলতে দুলতে অডিটোরিয়ামে পৌঁছালো। শৈলীর সাথে ফোনে আগেই জেনে নিয়েছে যে ও কোথায়, তাই দিক নির্ধারণ করতে বিলম্ব হলো না। গভীর মনোযোগ নিয়ে রং বসানো শৈলীর পাশে এক প্রকার আছড়ে পড়ল মাহিরা। শৈলী বান্ধবীকে দেখেই ঠোঁটে টেনে আনলো উজ্জ্বল হাসি। কি রে তুই হঠাৎ এখানে? শৈলীর কাঁধে কোনোই ঠেকিয়ে মাহিরা না জানার ভান ধরে বলল, সেটা তো আমি ভাবছি ডিয়ার বান্ধবী, আমি এখানে কেন? মাহিরার হেয়ালি কথায় শৈলী ভ্রুজোড়া কুচকে হেসে দেয়। ফাজলামো করছিস? তোর না আন্টিকে নিয়ে আজ ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন প্ল্যান পরিবর্তন হয়েছে এবং সেটার কারণও স্বয়ং আপনি ম্যাডাম। হঠাৎ হাতের তুলি থেমে যায় শৈলীর। গম্ভীর মুখে প্রশ্ন ছড়ে, আমি কেন? ভাইয়া বলেছে তাই। কোন ভাব? মানে মিহরান স্যার বলেছে? মানে বুঝলাম না তোর কথায় মাহি। মাহিরা এবার আসলে গম্ভীর চোখে তাকালো। মানে তো আমার কাছেও ক্লিয়ার না দোস্ত। ভাইয়া আমাকে নিচের কেবিনে ডেকে হঠাৎ রিকের ব্যাপারে খোঁজ খবর নিল। কথার মধ্যেই রিকের তোকে বিরক্ত করার ব্যাপারটাও চলে আসলো। এরপর ভাই হুট করে আমাকে আদেশ দিলেন তোকে সাথে নিয়ে বাসায় যেতে। আম্মুকে নাকি নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কিন্তু আমার তোকে ছাড়া বাসায় যাওয়া চলবে না। কি আজব ব্যাপার স্যাপার, তাই না?
তোকে নিয়ে ভাইয়া এত কনসার্ন? শৈলীর মন পুরোপুরি রং তুলির জগৎ থেকে বের হয়ে এসেছে। মাহিরার কথায় ওর সপ্তম আসমান থেকেও পড়াটা কম মনে হচ্ছে। আসলেই তো, মেহরান স্যার হঠাৎ করে ওকে নিয়ে কেন চিন্তিত হতে গেলেন? শৈলীর গম্ভীর চিন্তনে বাদ সাধল মাহিরার দুষ্টুমি। কি গো বান্ধবী, গতকাল তো আমার দেওয়া প্রপোজালে খুব হেসেছিল, কিন্তু দেখো আমার কথা কিভাবে ফলিত হচ্ছে। ভাইয়ার তোকে নিয়ে এত টেনশন দেখে আমি শিওর ভাইয়া তোকে পছন্দ করে। আমার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হয় না। শৈলী একবার চোখ খিচে বন্ধ করে আবার চোখ খুলল। তোর ব্রেনের ট্রেনকে একটু ধীর গতিতে চালা দোস্ত, ট্রাকের বাইরে চলে যাচ্ছে। মাহিরা চোখ কুচকে চায়। মানে কি? মানে হলো ব্যাপার নিশ্চয়ই অন্য কোথাও ঘটেছে। আজ স্যার ব্যাক স্টেজে যখন এসেছিলেন তখন রিকের সাথে আমাকে দেখেছিলেন। ওই সময় রিক আমাকে ভীষণ জ্বালাতন করছিল, হয়তোবা সেটা স্যারের চোখে পড়েছে। আবার পরেও কিছু ঘটতে পারে, সেটা আমি জানি না, আর স্যার তোকে জানায়নি। সব মিলিয়ে স্যার হয়তো এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছে, তো আগে থেকেই বেশি চিন্তা না করাই ভালো। এবার মাহিরা ধাতস্থ হলো। এইভাবে আসলেও চিন্তাই করেনি, করলেই মনে পড়তো যে ওর এই মেজ ভাইটা যে ধাঁচের, সেভাবে হুট করে কারো প্রেমে পড়া অসম্ভবের থেকেও বেশি কিছু তার ক্ষেত্রে। উদ্ভট সব চিন্তা মাথা থেকে ঝেড়ে শৈলীর দিকে তাকালো। আচ্ছা বুঝেছি, এবার বাদ দে এসব কথা। তোর কতক্ষণ লাগবে বল? শৈলী নিজের কাজের দিকে একবার চেয়ে বলল, একটু সময় লাগবে রে, কালকেই তো প্রোগ্রাম, হাতে টাইম নাই। তুই এক কাজ কর, তুই চলে যা, আমি চলে আসতে পারবো। আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে মেজো ভাইয়ার কথায় বরখালাপ করব? বাসায় গেলে সবার আগে আমাকে এই নিয়ে জেরা করবে ও। তোর সাথে আমাকে যেতে বলছে মানে আমাকে এখানেই থাকতে হবে। এখন তুই কাছে মন দে, তোর কাজ শেষ হলে আমরা দুজনেই রেহাই পাবো। শৈলী আর কোনো কথা বাড়ালো না, বলেও যে কোনো লাভ হবে না সেটা ওর জানা, তাই মাহিরার কথা মেনেই নিজের কাজে মনোযোগ দিল। আসরের আজান কিছুক্ষণ আগেই শেষ হলো। গার্লস কমন রুম থেকে মাহিরা আর শৈলী নামাজ পড়ে ক্যান্টিন থেকে 2 কাপ চা খেতে খেতে উঠে এসেছে অডিটোরিয়ামে। আর 1 কাপ এনেছে মেহরাবের জন্য। ছেলেটা সাউন্ড সিস্টেম নিয়ে বেজায় ব্যস্ত। দরজা দিয়ে 2 জন ঢুকতে যাবে, ঠিক তখনই চিৎকার দিয়ে ব্যাগের ভেতর থেকে বেজে উঠল মাহিরার ফোন। মাহিরা দাঁড়িয়ে গেলেও শৈলী কাজের তাড়া বলে ভেতরে চলে গেল, সাথে নিয়ে গেল মেহরাবের চা। শৈলী তাড়াতাড়ি কাজ শেষ হলেই তো 2 জন বাসায় জলদি ফিরতে পারবে, নয়তো ওর জন্য মাহিরা দেরি হচ্ছে এটা ভালো দেখায় না। শৈলী যেতে যেতেই মাহিরা ফোনটা বের করলো। কলার আইডি দেখেই মুচকি হেসে ফেলল। ঝটপট আশেপাশে একবার তাকিয়ে ফোনটা ধরল। হ্যালো। ওপাশের ব্যক্তির হাস্যোজ্জ্বল কণ্ঠ শুনে মাহিরার মনে বয়ে গেল হিমশীতল বাতাসের দোলা। আজ সারাটা দিন কাজের ব্যস্ততায় মানুষটাকে সময়ই দিতে পারেনি মাহিরা, এই জন্যই বোধহয় এত অভিযোগ আজ। সমস্যা নেই, মাহিরা সময় নিয়ে নিজের প্রেমিক পুরুষের মান ভাঙাবে এখন। এমনিতেও এই সময় ওর আর কোনো কাজ নেই, শৈলী নিজের কাজ করুক, মাহিরা নিজের। মিহরান বাসায় ফিরেছে আধা ঘন্টা আগে। মায়ের বাসা থেকে লাঞ্চ করে ওপরে উঠেছে। বিকেল 4টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সেই অনুযায়ী সময় বেশি নেই। ভালো করে একটা শাওয়ার নিয়ে ড্রেস পাল্টে আবার নিচের দিকে রওনা হলো। সকাল থেকে ফর্মাল শার্ট প্যান্টে বেশ হাঁসফাঁস লাগছিল এতক্ষণ, তার উপর রাগে মাথার রক্ত নেভার নামও নিচ্ছে না, তাই এখন একটা ফ্রেশ শাওয়ার খুব দরকার ছিল বইকি। পেটানো শরীর থেকে জল ফোঁটা মুছে ক্যাজুয়াল টি শার্টের গ্যাবার্ডিন জিন্স পরেই রওনা দিল মায়ের বাসায়। একতলা ওপরে বলে লিফট না ব্যবহার করে সিঁড়ি দিয়ে নামল মিহিরান। বাসার মূল ফটকের সামনে আসতেই দেখল পেছনে লিফট খুলতে। ও মনে করেছিল মাহিরা, মেহরাব আর শৈলী বোধহয় ফিরেছে। শৈলীকে নিশ্চিন্তে বাসায় ফিরতে দেখার আকাঙ্ক্ষায় গম্ভীর মুখে ওষ্ঠ জগলের দুপারান্তে না দেখা হাসি পড়ে পেছনে ঘুরল, কিন্তু সেই না দেখা হাসিটাও পুরোপুরি গায়েব করে দিতে হলো ঠোঁট থেকে। শৈলীরা আসেনি। লিফট থেকে বের হলো মালিহা আর আরেকটা মেয়ে। অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখতে পেয়ে মনে মনে বিরক্তি নিয়ে মিহরান চোখ ফিরিয়ে বোনের দিকে তাকায়। মালিহা ভাইকে পেয়ে খুশি হয়, তবে পাশের জনের উচ্ছ্বাসের তুলনায় সেটা কিছুই না। বোনকে দেখে না হাসলেও চোখে উষ্ণতা আনলো মিহিরান। কিরে, ভার্সিটি থেকে মাত্র ফিরলি নাকি? হ্যাঁ ভাইয়া, ইন্টার্নশিপের কাজের অবস্থা বেগতিক। ও। 2 ভাই বোন একে অপরকে পেয়ে ভুলেই গেছে যে তাদের ছাড়া করিডোরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে, এবং এই মুহূর্তে তার অবস্থা ভয়াবহ বেগতিক।
রীতিমতো শরীর কাঁপাকাঁপির জোরে তুরিনের ঠায় দাঁড়ানোই কষ্ট হয়ে যাচ্ছে। মেহরানের সাথে দেখা করতে আসলেও এভাবে দরজার বাইরেই সাক্ষাৎ হবে তা কোশমিনকালেও ওর কল্পনায় ছিল না। এই সুদর্শন মানবের এমন প্রখর দর্শনে তুরিনের মনের গভীরের অনুভূতিগুলো ঝড় তুলছে। কোনোভাবে ওর শান্ত হওয়ার নাম নিচ্ছে না। ততক্ষণে সদর দরজা খুলে গিয়েছে। ড্রয়িং রুমে প্রবেশ করলো 3 জন। ঠিক সেই সময়ে মালিহার মনে পড়ল তুরিনের কথা। পেছনে আসা বান্ধবীর দিকে ঘুরেই মুচকি হাসলো, যেন তুরিনের মনের হাল বুঝে গেছে। একটু সরে তুরিন আর মেহিরানকে সরাসরি আনলো মালিহা। ভাইয়া, আজ তুরিনও এসেছে আমার সাথে। তুরিনকে মনে আছে না তোমার? আগেও তো দেখা হয়েছে। মেহরান চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। বোনের কথায় আবার ফিরল, একবার তাকালো। মেয়েটাকে আগে একবার দুবার দেখেছে বোধহয়, তবে সেভাবে চেনে না, নামও ভুলে গেছে। সৌজনের এক ছটাক হাসি দিল তুরিনের পানে, যেটা দেখে তুরিন পারলে সেখানেই অজ্ঞান হয়। মেহরান ওর দিকে চেয়েছে, আবার হেসেছেও। আজ ওর ভাগ্য ওর প্রতি এত প্রসন্ন হলো কিভাবে? ভালো আছেন? মেহরানের উত্তর থাকে অপ্রতিভ। জি। এরপর বোনের দিকে তাকায়। দুপুরে লাঞ্চ করেছিস? আর্লি লাঞ্চ করেছিলাম, তবে এখন খিদে পেয়েছে। তা তুমি কোথাও যাচ্ছ নাকি ভাইয়া? হ্যাঁ, আম্মুকে নিয়ে ডক্টরের কাছে আছি। আজকে মনে হয় রুটিন চেক আপ আছে। মালিহা একটু অবাক হলো। কিন্তু এই ডাক্তারের কাছে তো মাহিরা নিয়ে যায় আম্মুকে সব সময়। আজ হঠাৎ তুমি যাচ্ছ যে? মাহিরা ফেরেনি বাসায়? না, ওকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছি, ওর আসতে দেরি হবে। তোরা থাক, আমি আসছি। ওকে। মেহরান আর দাঁড়ালো না, তুরিনের দিকেও আর তাকালো না। এতে অবশ্য তুরিনের কিছু আসে যায় না। এতক্ষণ সামনে ছিল এই ঢের। এই প্রথম এতক্ষণ মানুষটার উপস্থিতি ওর আশেপাশে ছিল। 2 বছর অপেক্ষার মনে হয় এইটাই উপহার। তুরিন মেহরানকে আজ টানা 2 বছর পর দেখল, এবং সরাসরি দেখল এই নিয়ে 4র্থবার। 2 বছর আগে হলেও বাকি 3 বার কোথায় কখন দেখেছে তা ওর মনের খাতায় খোদাই করে লেখা আছে। মানুষটাকে ভীষণভাবে পছন্দ যে ওর। মেহরান সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় মাহিরার কথা ভাবছিল। মেয়েটা শৈলীর সাথে আছে তো, নাকি আবার একাই চলে আসছে? না, একা আসলে তো এতক্ষণে বাসায় থাকতো। একবার কি ও ফোন দিয়ে খোঁজ নেবে? পরক্ষণে চিন্তাটা বাদ দিল। মাহিরা চঞ্চল স্বভাবের হলেও অনেক ম্যাচিওর্ড। ভাইয়ের কথার হেরফের করবে না। শৈলীকে সাথে নিয়ে আসতে বলা হয়েছে মানে সে নিয়ে আসবেই। এইটা ভেবেই মেহরানের ঠোঁটে দাম্ভিক এক হাসির রেখা দেখা দিল। মাহিরাকে নিয়ে হঠাৎ এত চিন্তাও কিছুটা অবাক করল ওকে। চিন্তাটা কি আসলেই মাহিরাকে নিয়েই? না তো। শৈলীর কাজ শেষ হতে বিকেল পার হয়ে গেল। মাহিরা ওর পাশে ঠায় বসে থাকলেও মেহরাব বাইরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল। এই সময় বাসায় থাকলে বন্ধুদের সাথে আড্ডাতেই যেত। তবে আজ বোন আর বান্ধবীকে রেখে বাসায় চলে যাওয়াটা ও সমীচীন মনে হয়নি। তার উপর মেজো ভাইয়ার ফোনও এসেছিল ওর কাছে, তাই সব মিলিয়ে ও নিজেও থেকে গেছে। শৈলী শেষ হলে একসাথে বের হবে। মেহরান ওর মাকে নিয়ে 6:30 নাগাদ বাসায় পৌঁছালো। এসেই প্রথমে খোঁজ নিয়েছে মাহিরা মেহরাব ফিরেছে কিনা। যখন শুনল তারা এখনো ফেরেনি, তখন আসলেই চিন্তিত বোধ করলো মেহরান। নিজের দাম্ভিকতার খোলস খুলে সোজা ফোন লাগালো মাহিরাকে। 2 কলে অপর পাশের কল রিসিভ হলো। হ্যালো ভাইয়া। কোথায় তোরা? এখনো বাসায় ফিরিসনি কেন? ভাইয়া, শৈলর কাজ শেষ হতে একটু সময় লেগেছে। এখন আমরা বাসার কাছেই চলে এসেছি প্রায়। মেহরাব কোথায়? আছে আমাদের সাথেই। দিব? না থাক, সাবধানে আসিস। কল কেটে মেহরান নিজের চুলে আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করে পিছনে ঠেকালো। এখন একটু শান্তি লাগছে। মাহিরা ফোন রেখে একবার মেহরাব তো একবার শৈলীর দিকে তাকায়। সন্ধ্যার অন্ধকারে ও দৃষ্টির বিস্ময় স্পষ্ট। মেহরাব বুঝে হাসে। বলেছিলাম। আসলেই তাহলে কিছু ঘটছে রে? না হলে কি আমি এমনি এমনি বলি? মাঠে এ নিয়ে ছেলেদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। শৈলী 2 ভাই বোনের কথা কিছুই বুঝতে পারছে না। এই তোরা কি নিয়ে কথা বলছিস আমাকেও বল। মাহিরা মেহরাব দুইজনেই শৈলীর দিকে তাকায়। মাহিরা কিছুটা সময় নিয়ে শুরু করলো। দোস্ত,
ক্যাম্পাসের কথা হচ্ছে যে আজকে সকালে অডিটোরিয়ামে মেহরান ভাইয়ের সাথে রিক ও ওর বন্ধুদের নাকি কথা হয়েছে, তবে সেটা খুব ভালো দিকে গড়ায়নি মেবি। শৈলীর কপাল সোজা হলো পুরোপুরি। রিকের সাথে স্যারের কথা কি নিয়ে? শুকনো একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো। কি নিয়ে কথা হয়েছে? এবার মেহরাব উত্তর দিল। বিষয়বস্তু কি তা সঠিক কেউই জানে না, এক একজন এক এক কথা বলছে। তবে এটা শিওর যে রিকরা মনে হয় কোনো মেয়েকে নিয়ে কথা বলছিল। যখন ভাইয়া ওদের আড্ডা ভেঙে দেয়, এরপরের কথোপকথন খুব একটা নাকি ভালো ছিল না। রিককে নাকি ভীষণ রাগী মাথায় ক্যাম্পাস ছাড়তে দেখা গিয়েছে। মেহরাবের কথার শেষে তিনজনের মাঝে কেমন একটা নীরবতা ছেয়ে গেল। তারপর মাহিরা আচমকাই ধরল শৈলীর হাত। এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোকে নিরাপত্তা দিতে চাইছে। আমার মনে হয় রিক যেই মেয়েকে নিয়ে কথা বলছিল সেটা আর কেউ না, তুই শৈলী। শৈলীর শিরোদ্ধার বেয়ে পড়ল ঘামের চিকন রেখা। রিকের কথায় যে ও থাকতে পারে এটা অসম্ভব কিছু না, কিন্তু এমন কি বলেছে যে এই বদ ছেলেটা যার জন্য মেহরান স্যার শৈলীকে আজ একা ছাড়ল না? একটু পরে বাড়ির মূল ফটক দিয়ে ঢুকলো ওরা। রাস্তায় আর কেউ কোনো কথা বলেনি, বিশেষ করে শৈলী অন্যরকম চুপচাপ হয়ে গিয়েছিল। মাহিরার মেয়েটার জন্য মায়াই লাগলো। ওর পাশে এসে এক হাতে কাঁধ পেঁচিয়ে বলল, শৈলু, এখন তো নিজের বাসায় গিয়ে কাজ নেই, চল আমাদের বাসায়। শৈলী আপত্তি জানালো। না রে, এখন আর ভালো লাগছে না, দেরিও হয়ে গিয়েছে, আবার কালকের প্রস্তুতিও আছে, এখন বাসায় যাই। মাহিরা মেহরাব দুইজনেই বুঝলো বান্ধবীর মনের হাল, তাই আর শৈলীকে জোর করলো না। একটা ছোট্ট হাসি দিয়েই শৈলী আগে চলে গেল। পেছনে আসলো দুই ভাই বোন, কিন্তু তিনজনের একজনও খেয়াল করলো না ছয়তলার ছাদে দাঁড়ানো ওদের অপেক্ষায় ব্যক্তিটিকে। মেহরান পুলের পাশে দাঁড়িয়ে নিচে ওদেরকেই দেখছিল। এখন একদিক দিয়ে মনটা বেশ শান্ত হয়েছে, তবে অপর দিক দিয়ে মস্তিষ্কে উঠেছে ঝড়। পুলের পাশে চেয়ারে এক প্রকার ফেলে দিল নিজেকে। থুতনিতে আঙুল ঠেকিয়ে কোনোই চেয়ারের হাতলে ভর করে পুলের ফিরোজা পানির দিকে একমনে তাকিয়ে রইল। চিন্তা চেতনায় একটা মুখ ভাসছে অবিরত। মেহরান অনেক চেষ্টা করেও সেটা সরাতে পারছে না। সেই বৃষ্টিতে মুক্তার ন্যায় বাড়ির ফোঁটা ছড়ানো মুখশ্রীটা, রোদে ঝলমলে হাসির প্রলেপ মাখানো মুখশ্রীটা, ব্যাকস্টেজের রিকের সামনে রাগে ও বিব্রতবোধের রক্তিম আভা ল্যাপটানো মুখশ্রীটা, কবিতার লাইনে ভুল ধরা পড়ার বোকা বোকা চাহনি সেই মুখশ্রীটা, সব রূপেই এক নাম শৈলী। মেহরান বেশ অস্থির এই মুহূর্তে। আবার উঠে দাঁড়ালো সে চেয়ার থেকে, পায়চারি করলো কিছুক্ষণ, তারপর আবার ঠায় দাঁড়ালো। ঠোঁটে আপনা আপনি ছেয়ে গেল মুচকি হাসি, যা রাতের তিমিরে ডোবা বাতায়নের মাঝেই ভেসে রইল। শৈলী বাসায় এসেও আনমনে ছিল বেশ অনেকক্ষণ। রিকের চিন্তাটা মাথা থেকে একেবারেই যাচ্ছে না। দিনে দিনে মনে হয় ছেলেটা আরও বেপরোয়া হচ্ছে, নয়তো আজ একজন ফ্যাকাল্টি এতটা চিন্তিত হওয়ার কথা না। মনে কু ডেকে ওঠে শৈলীর। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় সামনে খারাপ কিছু হতে যাচ্ছে। হঠাৎ কানে আসলো এশার আজানের ধ্বনি। শৈলী আজানের উত্তর দিল, তারপর অজু করে সোজা নামাজের পাটিতে বসলো। নামাজ শেষে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করলো, নিজের নিরাপত্তার সাহায্য চাইল। সালাম ফিরিয়ে দেখলো মনটা এখন বেশ হালকা লাগছে। জায়নামাজ গুছিয়ে শৈলী উপস্থাপনা স্ক্রিপ্টটা নিয়ে বসলো। নজরুল ইসলামের সেই কবিতার লাইনটা পড়তে গিয়ে হঠাৎ মেহরানের চেহারাটা মুখের সামনে ভেসে উঠল ওর। আজ কি বেজ্জতিটাই না হলো ওর? স্যার কি ভাবলেন ওকে? গর্ধব? হ্যাঁ, তাই ভেবেছেন হয়তো। শৈলী, তোর দ্বারা এই ভুল হলো কেমনে? ইজ্জতের পুরা ফালুদা করে ছাড়লি। আনমনি ছাদের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে দিল। ঠিক ওপরতলাতেই তো থাকেন স্যার। আচ্ছা, যাকে নিয়ে ওর ভাবনা বিরাজমান, সে তো মনে হয় সেসব তুচ্ছ ব্যাপার ভুলেই গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। একজন সাধারণ ছাত্রের ভুল নিয়ে বসে থাকার সময় আছে নাকি স্যারের? পরদিন সকালে শৈলী উঠেছে বেশ তাড়াতাড়ি। আজ শাড়ি পরতে হবে যে, অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পড়েছে ওর ঘাড়ে। বিশাল গুরুদায়িত্ব বটে, সেটাকে সুষ্ঠুভাবে পালন করার প্রতিজ্ঞা নিয়ে সে আজ জেগেছে। সকাল সকাল গরম দেখে ঝটপট গোসল সেরে ফেলেছিল। চুল ব্লো ড্রাই করতে সাহায্য করার জন্য নিপুণকেও উঠিয়ে দিয়েছে সকাল সকাল। মেয়েটা ওর জন্য রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফুটতে পারে। তবে এটা দেখার সময় এখন শৈলীর নেই। বোনকে বিকালে এসে মানিয়ে নেবে। এখন তার নিজের কাজটা শেষ করাটা ফরজ।
ঝুটঝামেলা সব পার করে শৈলী ঠিক সময়ে তৈরি হতে সক্ষম হলো। গতকাল রাতে মাহিরা মেসেজ করেছিল যে আজও মিহিরান স্যার ওদের 3 জনকে নিয়ে যাবে। সময় প্রায় হয়ে গেছে নিচে নামার, তাই শৈলী আর দেরি করল না। মায়ের কাছে বিদায় নিয়ে বের হলো। লিফটের বাটন চাপ দিতে দিতে মাহিরাকে কল করলো। ও জানালো আর 2 মিনিটে মেহরাবকে নিয়ে ও নিচে নামছে। শৈলী ভাবলো মাহিরার জন্য এখানেই অপেক্ষা করবে। নিচে নেমেই বা কী লাভ, একা একাই তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, তার চেয়ে এখানেই ভালো। কিন্তু সিদ্ধান্ত পর মুহূর্তেই পাল্টে গেল যখন লিফটের দরজা হাঁ করে ওর সামনে খুলে মূর্তিমান হলো মেহরান। লিফটের একপাশের কার্নিশে ভর দিয়ে দাঁড়িয়ে মোবাইলে মনোযোগ ছিল মেহরানের। লিফট খোলায় একবার সংক্ষিপ্ত নজর উঠিয়ে নামাতে গিয়েও নামালো না। শৈলীর দিকে সরাসরি তাকালো, শৈলীও তাকালো ওর দিকে, তবে চোখে ইতস্ততা ভর করা। তাদের এই দৃষ্টি বিনিময়ের মাঝে লিফটের দরজার ধৈর্য আর কুলালো না, বন্ধ হতে চাইল 2 দিক থেকে। কিন্তু সেটা হওয়ার আগে মেহরান এগিয়ে যেয়ে ওপেন বাটনটা ধরে ফেলল। আবার খুলে গেল লিফট, আবার পুরোপুরি দৃশ্যমান হলো শৈলী। মেহরানের কাণ্ড দেখে মনে মনে হকচকালেও বুঝে নিল যে শৈলীর জন্যই আবার দরজা খোলা হয়েছে। তাই আর দেরি না করেও প্রবেশ করল। চুপচাপ গিয়ে মেহরানের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মেহরান এক পলক ওর ঢোকার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। বাকিটা কোথায়? নিচে নেমে গেছে? শৈলীকেই যে প্রশ্ন করা হয়েছে তা বুঝতে সময় লাগলো না, তাই অকপটেই উত্তর আসলো, না স্যার, মাহিরা বলল একটু পরেই নামবে, মেহরাবও ওর সাথেই আসবে। ও। লিফটের ওপেন বাটনটা ছেড়ে দিতেই দরজা 2 দিক থেকে লেগে গেল, আর সামনে উদীয়মান হলো মাথা থেকে পা পর্যন্ত লম্বা আয়না। শৈলী সামনেই তাকিয়েছিল। আয়নায় মেহরানকে দেখা গেল আবার দেওয়ালে ঠ্যাস দিয়ে এক পা অপর পায়ের সাথে ক্রস দিয়ে দাঁড়িয়ে মোবাইলে মনোযোগ নিবেশ করতে। মানুষটাকে আজ বেশ সুদর্শন লাগছে, এটা মানতেই হবে শৈলীর। অন্যদিন এতটা চোখে লাগেনি, তবে আজ আর চোখে হলেও বারবার ওর দৃষ্টি বেহায়ার মতোই ওদিকে যাচ্ছে। আচ্ছা, এর কারণটা কি? স্যারের আকাশি শার্টটা নাকি ফর্মাল খয়েরি চকচকা স্যুটটা? শৈলী ভ্রুকুচকে মনোযোগ দিয়ে এবার সামনের আয়নায় তাকায়। ও গাঢ় নীল রঙের সুতির তন্তুজ শাড়ি পরেছে, আর শরীরের গাঢ় নীল আর মেহরানের শরীরের আকাশি রং কেন যেন পাশাপাশি বেশ মানাচ্ছে ওর কাছে। চিন্তাটা মস্তিষ্কে বাড়ি দিতেই চোখ জোড়া বড় হয়ে গেল ওর। অষ্টযুগল একে অপরের সাথে পিষে ফেলল তৎক্ষণাৎ। ভীষণ লজ্জায় পড়ল। স্যারের সাথে এসব কি চিন্তা করছে ও? দেখ, ইতিমধ্যে লিফট চলে এসেছে। শৈলী আর চোখে শেষবার মেহরানকে দেখেই দ্রুত নেমে গেল লিফট থেকে। যাক বাবা, স্যার এখনো মোবাইলে ব্যস্ত, তার মানে উনি আমার চেহারার পরিবর্তনগুলো দেখেননি। ভেরি গুড। তবে হায় রে বোকা শৈলী, একটু পিছন ঘুরে তাকালেই মেহরানের ঠোঁট ঘেঁষে চলে যাওয়া এক চিলতে হাসি দেখলেই বুঝতে পারতো ও কতটা ভুল ধারণা করেছে। মেহরান বের হয়ে আবার সে গাম্ভীর্য টেনে ধরল শৈলীর সামনে। এখানে বের করুন, আমি গায়ে নিয়ে আসছি। জি স্যার। গ্যারেজের দিকে হাঁটা দিল মেহরান। শৈলীর থেকে মুখ ফিরাতে আপনি আপ ডান হাতটা উঠে গেল বুকে। বেসামাল হৃদযন্ত্র সামলাতে ভয়ঙ্কর বেগ পেতে হচ্ছে এখন। ওপরে যখন প্রথম দরজাটা খুলে শৈলীর শাড়ি পরা ওর চোখের সামনে পড়ল, তখনই তাল হারিয়ে ফেলেছিল মেহরান। মেয়েটাকে সরাসরি না দেখলেও আর চোখে যে কতবার অবলোকন করেছে এই কয়েক মুহূর্তে তার হিসাব ওর কাছে নেই। তবে মেহরানের মুখাবয়ব আবার শিথিল হলো এটা মনে করে যে শৈলীও আয়নায় অনেকবার ওকে চেক আউট করেছে। এগুলো সব খেয়াল করেছে মেহরান। মেয়েটার মুখের প্রতিটা অভিব্যক্তি ওর নজরে আটকিয়েছে। আচ্ছা, ও চিন্তা কি করছিল? মাথার ভিতরে চলছিল কি এই মেয়েটার? মাহিরা আর মেহরাব কিছু সময় পরেই নামলো। শৈলীর কাছে দৌড়ে আসলো মাহি। বান্ধবী, তোকে তো পুরো রবি ঠাকুরের উপন্যাসের নায়িকা লাগছে। কি সুন্দর বানিয়েছে শাড়িটা তোকে। মাহিরার ভঙ্গিমায় আর কথাতে হেসে উঠল শৈলী। মেয়েটার কথায় লজ্জা লাগে না, হাসি পায়। মাহিরা এদিক ওদিক তাকিয়ে মেহরাবকে শুধালো, ভাইয়া কই রে? নামেনি এখনো? ফোন দে তো। মেহরাব ফোন বের করার আগেই শৈলী উত্তর দিল, স্যার নেমেছেন, গাড়ি আনতে গিয়েছেন। ওই যে ভাইয়া চলে এসছে। মেহরাবের কথায় বাকি 2 জন ফিরে তাকালে দেখতে পেল গাড়ি। যথারীতি মেহরাবের সামনে বসলো, আর মাহিরা ও শৈলী বসলো পেছনে। অনতিবিলম্বে মেহরান গাড়ি স্টার্ট দিল। চলল ওরা ওদের গন্তব্যস্থলে। অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের একটা ভাগ সুন্দরভাবে সাজানো হয়েছে। যথারীতি 3 জনকে নামিয়ে দিয়ে মেহরান গাড়ি পার্ক করতে চলে গেল।
তবে মেহরাবকে বলে গেল ওদের ভেতরে চলে যেতে। মেহরানের নিজের কেবিনে কিছু কাজ আছে, সেটা শেষ করে বাকি ফ্যাকাল্টিদের সাথে একেবারে অডিটোরিয়ামে আসবে। শৈলীও তাই আর দেরি না করে স্টেজের দিকে ছুটল। মাহিরা আর মেহরাব চলে গেল ক্লাসে। অডিটোরিয়ামে ঝলমলে আলোয় প্রথমেই চোখ ধাঁধায় শৈলীর। ফটক দিয়ে ঢুকেই সরাসরি চোখে যায় স্টেজের ওপর। মনটা জুড়িয়ে যায় সাথে সাথে। ওর আর ওর টিমের তৈরি করার রঙিন চিত্রকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র মঞ্চ জুড়ে। ভীষণ সুন্দর লাগছে দৃশ্যপট। শৈলী শান্তির দীর্ঘশ্বাস ফেলে। যাক, ওদের প্রয়াস সার্থক হয়েছে। এটার দায়িত্ব শেষ। তবে এখন পালা ওর নিজস্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। উপস্থাপনা। শৈলী আর দাঁড়িয়ে না থেকে চলে গেল স্টেজের পেছনে প্র্যাকটিস করতে। যথাসময়ে অনুষ্ঠানে অতিথিদের আগমন শুরু হলো। প্রোগ্রামটা যেহেতু কেবল ওদের ডিপার্টমেন্টের, তাই লোক সংখ্যা অনেক বেশিতে ঠেকল না। 2000 সিট বিশিষ্ট দোতলা অডিটোরিয়ামের শুধু নিচের মাঝভাগটাই ভর্তি হলো ফ্যাকাল্টি ও শিক্ষকদের দিয়ে। মেহরানও তার কথা মোতাবেক শিক্ষকদের সাথেই হলে ঢুকলো, তবে গিয়েই নিজ আসনে বসল না। রাকিব স্যারের সাথে ব্যাকস্টেজে পৌঁছালো শেষ মুহূর্তের তদারকি করতে। ব্যাকস্টেজে তখন চলছে শেষ প্রস্তুতির ঝড়। নাচের ছেলে মেয়েদের পায়ের ঝুমুরের আওয়াজ, গানের টিমের শেষ রেয়াজ, নাটকের কলাকুশলীর নিজ নিজ ডায়লগ আওড়ানোর হিড়িক, সব মিলিয়ে একদম গমগমে পরিবেশ। এদের মাঝে মেহরান খুঁজল এক অনাকাঙ্ক্ষিত মুখ, কিন্তু পেল না। চোখ এইদিক সেদিক ফেরালো। অবাক হলো, মেয়েটাই অন্তিম সময়ে কই গেল? ঠিক সেই সময়ে এক কোণায় দৃষ্টি নিবদ্ধ হলো মেহরানের। কোলাহল থেকে বেশ দূরে কানে হেডফোন জুড়ে একমনে স্ক্রিপ্টের লেখা মুখে আওড়াচ্ছে এক রমণী। আধো আলো আধো অন্ধকারে কেমন মায়াবী লাগছে ওর অবয়ব। একটি সিঁড়ির উপরে পা ঝুলিয়ে বসে থাকায় শাড়ির কুচিগুলো সামনের পায়ের উপরে ভাঁজে পড়া। দীর্ঘ কালো কেশ লুটিয়ে পড়া সমগ্র মাথা জুড়ে। তা থেকে কিছু গুচ্ছ সামনে এসে বিরক্ত করছে। রমণী আবার সেই কেশগুচ্ছ স্বভাবসুলভভাবে হাতের উল্টো পিঠের সাহায্যে পেছনে ফেলে দিচ্ছে। মেহরান মেহে হাসে, তবে সবার অগোচরে। একবার পলক ফিরিয়ে রাকিবকে খোঁজে। দেখে সে আবৃত্তির যুগলকে ব্যস্ত কি যেন বোঝাতে। আবার ফিরে চাইল মেহরান সেই রমণীর পানে। হাঁটা দিল সেই পথে। শৈলী নয়েজ ক্যান্সেলিং হেডফোন কানে গুঁজে একধানে স্ক্রিপ্টে চোখ বুলাচ্ছে। যে কোনো প্রোগ্রামের সবচাইতে বড় দায়িত্ব থাকে সঞ্চালকের। অনুষ্ঠান শুরুই করে সে, প্রথম ইমপ্রেশন বানায় সে। আবার প্রতিটা পরিবেশনার সময় নির্ধারণও তাকেই করতে হয়। অনেক কাজ। শৈলী এত জিনিস চিন্তা করতে করতে এক প্রকার নুইয়ে গিয়েছে। তাই সামনে দণ্ডীয়মান 6 ফুট উচ্চতার মানবকে প্রথমে চোখে পড়েনি। তবে হঠাৎ আগের হালকা আলোকটাও কারো ছায়ার তলায় তলিয়ে যাওয়াতে ভ্রু কুঁচকে চোখ তুলে তাকালো। মেহরানকে দেখতে পেয়ে ভ্রুজয়ের ভাঁজ মিলিয়ে গেল। মেহরান স্যার। হড়বড়িয়ে উঠে দাঁড়াতে গেল শৈলী। ভুলেই গেল ওর পরনে যে শাড়ি। উঠতে গিয়ে পা বেজে গেল কুচিতে। অমনি হেলে পড়ল একপাশে। পড়েই যেত যদি না তখনই দুটি বলিষ্ঠ হাত ওর বাহু চেপে ধরত। আচমকাই নীরের শক্ত স্পর্শে চমকে তাকায় শৈলী। কেঁপে ওঠে সহসা। তখনই দুজোড়া চোখের মিলন হয়। আর ইউ অলরাইট? মেহরানের চিন্তামাখা প্রশ্নে শৈলী নিশ্চুপ। জীব অসাড় হয়ে গিয়েছে। কি বলবে জানে না। মেহরান শৈলীকে সোজা দাঁড়াতে সাহায্য করল। আপনি ঠিক আছেন? দ্বিতীয়বার একই প্রশ্নে শৈলী আর চুপ থাকতে পারল না। জি স্যার, আমি ঠিক আছি। নিজের হাত দুটো ততক্ষণে মেহরান সরিয়ে ফেলেছে। ব্যালেন্স ঠিক হতেই মাথা নিচু করে নিজেকে শৈলী মনে মনে দুটো গালি দিল। মেহরানের সামনে এই নিয়ে কতবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ল তার হিসাব রাখাই ছেড়ে দিয়েছে ও। মানে শৈলীর সমস্যাটা কি নিজেই বুঝে উঠতে পারছে না। নয়তো বারবার এই স্যারের সামনেই কেন ঝামেলায় পড়তে হয়। মেহরান একপাশ হালকা হেসে বুঝতে চাইল মেয়েটার কি হয়েছে। ভীষণ অদ্ভুত ব্যবহার করছে আজও, লিফটেও, আবার এখনও। উপস্থাপনার টেনশনে আছে নাকি? তাই হবে হয়তো। মেহরান সরাসরি উপস্থাপনা নিয়ে প্রশ্ন করল। আপনার স্ক্রিপ্ট কি ঠিক আছে? শৈলী আবার চাইল নিখাদ মুখ পানে। জি স্যার। প্র্যাকটিস করেছেন? জি। কোথাও কোনো কনফিউশন আছে কি? না স্যার। গুপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলল মেহরান। 2 হাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো। ওকে দেন, বেস্ট অফ লাক। বলেই আর দাঁড়ালো না। উল্টো পায়ে হাঁটা ধরল ব্যাক স্টেজের দরজার দিকে। শৈলী এক মনে চেয়ে রইল সেই পিঠের দিকে। ঠোঁটে মুচকি হাসি উঠল। এইটুকু উপস্থাপনার জন্য বেস্ট অফ লাক পেল।
তাও আবার এই গুরুগম্ভীর স্যারের কাছ থেকে। ইন্টারেস্টিং। অনুষ্ঠান যথাসময়ে শুরু হলো। প্রথমেই একটি কবিতা আবৃত্তি দিয়ে পরিবেশনা শুরু। এরপরে স্টেজে প্রবেশ করলো শৈলী। ওকে স্টেজে দেখে মেহরান নিজের মাঝে কেমন যেন নার্ভাস হয়ে গেল। নিজের সিটে নড়ে চড়ে বসলো একটু, চিন্তিত মুখ স্টেজের দিকে চেয়ে। কেন যেন মনে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছিল ওর। মনে হচ্ছিল মেয়েটা বোধহয় ভয় পাবে, উপস্থাপনায় আটকাবে, বিব্রত হবে। ব্যাক স্টেজে যেই রকম নার্ভাস ছিল, এটা তো সোজাসুজি যুদ্ধের ময়দান। তবে হাস্যোজ্জ্বল মুখে আর আত্মদীপ্তময় আচরণে মেহরানকে রীতিমতো অবাক করে দিয়ে পুরো অনুষ্ঠানের সঞ্চালনা খুব নিপুণভাবেই সারল শৈলী। কোথাও আটকানো তো দূরে থাক, একটা শব্দেরও কোনো লয় কাটেনি। মেহরান এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো শুনছে আর দেখছে ওকে। বলা যায় অন্য পরিবেশনাগুলোর থেকে শৈলীর উপস্থাপনাতেই বেশি মনোযোগ ছিল ওর। এক পর্যায়ে শৈলী অনুষ্ঠানের অন্তিম বার্তা শোনায়। সেটা শেষ হতেই হল জুড়ে বেজে ওঠে করতালি, জ্বলে ওঠে আলো। সেই আলোক বন্যার মাঝে হঠাৎ ওর চোখে পড়ে প্রথম সারির এক কোনায় বসা মেহরানের ওপর। সেও তাকিয়ে আছে এই দিকে। চোখাচোখি হতেই মেহরানের ঠোঁটে ছুঁয়ে যাওয়া হাসিটা নজরে পড়ে শৈলীর। তুষ্ট হওয়ার এই হাসিটা শৈলীকে ভীষণ লজ্জায় ফেলল। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে পুরো অনুষ্ঠান মাতালো, এখন সেটাই মনে হচ্ছে টাইটাই ফিস হয়ে গিয়েছে। সেখানে ভর করেছে নার্ভাসনেস। কি আজব ব্যাপার, তাই না? সবাই প্রথমে নার্ভাস হয়, শৈলী হলো শেষে। আর এখানে থাকা যাবে না বুঝতে পেরে চা চক্রের জন্য সবাইকে নিমন্ত্রণ জানিয়ে তাড়াতাড়ি স্টেজ ছাড়ল। শৈলীর উপস্থাপনায় মুগ্ধ যে শুধু মেহরান হয়েছিল তা নয়, ছাত্রছাত্রীদের সারিতে বসা আরেকজনও পুরো অনুষ্ঠানেই শুধু শৈলীকেই পর্যবেক্ষণ করেছে। রিক এক মনে দেখে গেছে শৈলীকে, তবুও মনে হচ্ছে ও তৃষ্ণা মেটেনি। মেয়েটা শাড়িতে আজ মারাত্মক রূপবতী লাগছে। রিকের মনের অশান্ত ইচ্ছেগুলো তালগোল পাকিয়ে দিচ্ছে সব দিকে। নিজেকে অনেক কষ্টে ধাতস্থ করতে হলো ওকে। এই হলে কিছু উল্টোপাল্টা করা যাবে না। চেয়ারম্যান ও ডিনের সাথে ওর বাবাও যে এখানে উপস্থিত। যা হবে প্রোগ্রাম শেষে। হলরুমের এক ভাগে চা চক্রের আয়োজন করা। বুফে অ্যারেঞ্জমেন্টে খাবার পরিবেশন করা হয়েছে। যার যেটা পছন্দ নিয়ে খাচ্ছে। ছাত্রছাত্রীরা বেশিরভাগই বের হয়ে গিয়েছে। ফ্যাকাল্টিদের সামনে দাঁড়িয়ে ভীতমন্ত্রের গতিতে খাবার খাওয়া থেকে ক্যান্টিনে বসে জমিয়ে আড্ডা দিয়ে কিছু খাওয়া ঢের ভালো। শুধু অনুষ্ঠানের কলাকুশলীরা ডিন স্যারের নির্দেশে চা চক্রের আয়োজনে যোগ দিয়েছে। সেই সুবাদে শৈলীও রয়ে গেল। দুজন বান্ধবীর সাথে একপাশে দাঁড়িয়ে কেক মুখে দিতেই যাবে, ঠিক তখনই অপর পাশ থেকে নিজের নাম শুনতে পেল। এই শৈলী। চোখ তুলে তাকাতেই শৈলী দেখতে পেল রাকিব স্যারকে। একটু দূরেই দাঁড়ানো তিনি, হেসে হাত উঁচিয়ে ওকে ডাকছেন। তার পাশেই দাঁড়ানো মেহরান স্যার, গভীর একজোড়া দৃষ্টি নিয়ে শৈলীর পানে চেয়ে, মুখাবয়ব নিরুৎসাহিত স্থির। শৈলী বান্ধবীদের আসছি বলে চপল পায়ে এগিয়ে আসলো। জি স্যার। রাকিব নিজের উচ্ছ্বাস লুকাতে পারল না। তুমি তো বাজিমাত করে দিয়েছ, সেই তুখোড় উপস্থাপনা করেছ। কি বলেন মেহরান ভাই? শৈলী খুব প্রাণবন্তভাবে অনুষ্ঠান সঞ্চালন করেছে না? মেহরানের এক হাত পকেটে, আর এক হাত জুসের গ্লাসে। চোখ এখনো শৈলীতেই আটকানো। এক চুমুক গ্লাসে দিয়ে শুধু বলল, ব্যাস, আর কিছুই না। মেহরান চুপ হয়ে গেল আবার। শৈলী একটু অবাক হলো, বলা যায় মনটাও একটু খারাপ করলো। ও তো ভেবেছিল স্যার ভীষণ খুশি হয়েছে। অন্তত তার মুখের হাসি দেখে তো তখন শৈলীর তাই মনে হয়েছিল। কিন্তু এখন তাহলে কি ও বুঝতে ভুল করলো? শৈলী এত কিছু মনে মনে ভাবলেও মুখ ফুটে বলার মতন তো উপায় ওর নেই। তাই মাথা নিচু করে চুপ করে রইল। মুখের প্রাণবন্ত হাসিটা ম্লান হয়ে গেল নিমেষে। কি ভাবলো আর কি হলো? তবে মাথা নিচু থাকা এবার মেহরানের ঠোঁটের চোরা হাসি ওর চোখে ধরা দিল না। পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল আধা ঘন্টা পরে। আস্তে আস্তে সবাই হল থেকে প্রস্থান নিল। শৈলী বের হয়ে সোজা ফোন দিল মাহিরাকে। তবে মাহিরা ফোন ধরল না। মেসেজে জানিয়ে দিল ক্লাসে আছে। শৈলী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও মেসেজের উত্তরে জানিয়ে দিল যে আজ যেহেতু অনুষ্ঠানের কারণে ওদের সব ক্লাস স্থগিত করা হয়েছে, তাই ওর ক্যাম্পাসে আর কাজ নেই। তাই ও আগেই বাসায় চলে যাচ্ছে। মাঠ পার করে গেট অব্দি যেতেই শৈলীর চোখে বিঁধল এক অপ্রীতিকর মুখ। এমনিতেই প্রখর রোদ, তার উপর রিকের চেহারা দেখে ভয়ঙ্কর রকম বিরক্ত হলো।
যথাসম্ভব ওকে উপেক্ষা করে পাশে ফিরে চলে যেতে নিলেই বড় কদমে রিক এসে ওর সামনে দাঁড়ালো। আচ্ছা, এত সুন্দর করে সেজে এসে আমার সাথে না দেখা করে চলে যাচ্ছ, এটা কি ঠিক হলো রূপবতী? আপনি কোন সাহসে আমার আঁচল ধরেছেন? হ্যাঁ, গেট ইয়োর হ্যান্ডস অফ। শৈলীর চিৎকার আশেপাশে সহসায় ছড়িয়ে পড়ল। ছেলেমেয়েরা যারা খুব কাছে ছিল তারা অবাক নয়নে দাঁড়িয়ে পড়ল। খোদ রিকও ভড়কে গেল এই আচরণে। মেয়েটার তেজ দিন দিন বাড়ছে দেখে সে স্তম্ভিত। বুঝে গেল আর ছাড়া যাবে না একে, নয়তো বন্ধু মহলে ওর পুরুষত্বের ও দাপটের ওপর প্রশ্ন উঠবে। ভেবেই রিক কটমটিয়ে তাকালো। এই মেয়ে, তোমার কি হচ্ছে এখানে? রিকের দাপটটি ও চিৎকার পেছন থেকে কারো হুঙ্কারে ধপ করে মাঝপথে থেমে গেল। ছোট যেই জটলাটা বেঁধেছিল সেটা ভেদ করে দেখা গেল একটা রক্তিম জ্বলন্ত মুখশ্রী। মেহরান ওখানে দাঁড়িয়ে আবার হুঙ্কার ছাড়ল। এখানে কি কোনো মেলা বসেছে? সরকার চলছে? তা নাহলে এবার দাঁড়িয়ে আছেন কেন আপনারা? এখনই এই জায়গাটা খালি চাই আমার, ফার্স্ট। মেহরানের বলতে দেরি, পুরো জায়গা ফাঁকা হতে দেরি হলো না। রিক আর শৈলীবাদের সব দৌড়ে পালালো। রিক এখনো শৈলীর আঁচল ধরে, কিন্তু মনোযোগ সম্পূর্ণই মেহরানের দিকে। কটমটিয়ে তাকিয়ে আছে ও। মেহরান এবার সামনে আগায়। রিক আর শৈলীর ঠিক মাঝখান বরাবর দাঁড়ায়। রিকের চোখে নিজের রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে অত্যন্ত শীতল হাতে শৈলীর শাড়ির আঁচল ছাড়িয়ে নেয়। সাথে সাথেই নিজেকে গুটিয়ে নেয় শৈলী। বিব্রতবোধ মেহরানের অকস্মাৎ উপস্থিতির প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে গেল। মেহরান শৈলীর দিকে একবারও তাকালো না, ওর শুষ্ক নজর রিকের দিকে। তবে নিজেকে এগিয়ে রিক আর শৈলীর ঠিক মাঝ বরাবর দাঁড় করালো। আগলে দাঁড়ালো শৈলীর সামনে। মুখোমুখি হলো রিকের। দাঁত চিবিয়ে হিসিয়ে বলল, আপনার মনে হয় শর্ট টার্ম মেমোরি লস আছে, নয়তো 24 ঘন্টার মধ্যে আমার কথাগুলো ভুলে যাওয়ার তো কথা না। একটু থামল মেহরান, তবে রক্ষচক্ষুর পলক ফেলল না। একজন নারীর সম্মান যে না দিতে পারে, তাকে দিয়ে সম্মান কীভাবে দেওয়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কিন্তু গতকালই বলেছি, সেই পথ আমি অবলম্বন করতে চাই না, তাই আমাকে বাধ্য করবেন না। এখন ভদ্রভাবে মিস শৈলীর কাছে আপনি ক্ষমা চাইবেন। তবদা খেয়ে যা রিকের সামনে থেকে একটু সরল মেহরান। প্রকট হলো শৈলীর শীর্ণ অবয়ব। রিকের চোখ ভয়ানক আকার ধারণ করেছে, তবে মুখ খুলছে না, না ভেদ হচ্ছে ওষ্ঠ। কাউকে সরি বলা যে কখনো শেখেনি, তার জন্য এই অভিব্যক্তি স্বাভাবিক। মেহরান একপল চুপ থাকলো, সময় দিল, কিন্তু আশাসিত ফলাফল না পেয়ে আবার গর্জে উঠল। কি ব্যাপার রিক, কিসের জন্য ওয়েট করছেন? তাড়াতাড়ি সরি বলুন। আশপাশে একটু দূর দূর দিয়ে আবার ছোটখাটো জটলা সৃষ্টি হচ্ছে। নিজেদের মতো করে থাকার ভান করলেও সবারই চোখ ও কানজোড়া যে এই দিকেই নিবদ্ধ, সেটা আলোর মতন স্পষ্ট। এত মানুষের মাঝে একটা তুচ্ছ মেয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া নিজেকে আত্মসম্মানের চূড়ান্তে পৌঁছে দেওয়ার ন্যায় রিকের কাছে। কিন্তু সামনে যেই দৈত্য দাঁড়ানো, এখন ক্ষমা না চাইলে সবার সামনে রিকের সম্মান বেচতে এক্ষণও লাগবে না তার। দুই দিক ঝটপট বিবেচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছালো রিক। সময় নিল না আর। সরি শৈলী, আগে শুধু এই ফালতু মেয়েকে। ব্যাস, ঠোঁট দুটো নড়ল কেবল, আর খুব চাপা হিসিসানো আওয়াজে দুটো শব্দ। শৈলী এতটাই অবাক হলো যে নিজেকে সামলে রেখে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ল ওর জন্য। রিকের মুখে এই শব্দ ওর ইহকালে আশায় ছিল না। তবে অভদ্র মানুষটা যে মন থেকে সরি বলেনি সেটা তো ওর ভালোই জানা, তাই পরক্ষণেই নিজেকে স্থির করে পাত্তা দিল না বেশি একটা বিষয়টাকে। মেহরান এইটুকু সময় নীরব দর্শক ছিল। রিকের কথা শেষ হতেই খেই ধরল সে। দ্বিতীয়বার যেন আমার চোখে এই অভদ্রতাগুলো চোখে না পড়ে মিস্টার রিক, নয়তো আমি আর ওয়ার্নিংয়ে যাব না। আর দাঁড়ায় না মেহরান। শৈলীও দ্রুত সেই স্থান ত্যাগ করে। রিকের সামনে থাকার বিন্দুমাত্র রুচিও ওর মনে কুলায় না। তবে দুইজনই পেছনে ছেড়ে আসা হিংস্র মানবটার রূপ দেখতে পেল না। ভেতরে আগ্নেয়গিরির ন্যায় ফেটে পড়ার রিক প্রতিজ্ঞাবদ্ধ হলো, আগে শুধু এই ফালতু মেয়েকে সবক শেখানোর ইচ্ছা ছিল, তবে এখন ওর থেকেও বেশি জরুরি এই হারামি মেহরানকে সবক শেখানোর। বৈশ্যদের বেশি গজাইছে। রিকের সাথে পাঙ্গা নেওয়ার ফল ওকে আমি বোঝাবো হাড়ে হাড়ে। ও সম্মান যদি সবার সামনে না বিক্রি করছি, তো আমার নাম রিক না। অপরাহ্নের শুরু, প্রবল রৌদ্রোত্তাপ, কাঠফাটা গরমে রাস্তাঘাট চৌচির।
বৃষ্টির থেকে বেশি এই রোদ্দুরে এখন পথচারীদের হাতে শোভা পায় ছাতা। সূর্যালোকের দাপটে বাতাসও বোধহয় অভিমান করে আর বইছে না। এত গরমে রাস্তার একপাশে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে শৈলী, কিন্তু রিকশা নামক বস্তুটি আজ যেন সোনার হরিণ, তার কোনো হদিস নেই। এমনকি ভার্সিটির গলি থেকেও আজ তারা গায়েব। এইদিকে শাড়ি পরে রোদের তাণ্ডবে শৈলীর অবস্থা যায় যায়। আঁচল দিয়ে চেপে চেপে কপালের ঘাম মুছে এইদিক ওইদিক তাকাচ্ছে আর মনে মনে আওড়াচ্ছে, রিক্সাওয়ালা মামা আপনারা আজ কই? আজ যে আমাকে বাসায় পৌঁছে দেবে তাকেই আমি 40 টাকার জায়গায় 100 টাকা ভাড়া দিব। কেউ আসেন প্লিজ। তবে ওর মনের আকুতি কোনো রিক্সাওয়ালা মামার হৃদয়ে পৌঁছালো না বোধহয়। একসময় রাগে শৈলী চিন্তা করলো হাঁটা ধরবে। গরম তো যা লাগার লেগেই গেছে, আর একটু বেশি না হলে লাগলোই। যেই চিন্তা সেই কাজ। ফুটপাতের উঁচু পাটাতন থেকে নামলো শৈলী। রাস্তা পার করতে হবে ভেবে কদম ওঠাতেই ওর সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি। সাথে সাথেই ওঠানো কদম পিছিয়ে নিল। গাড়িটা থেকে অবাক হলো, মাহিরাদের গাড়ি। শৈলীর কোচকানো ভ্রুজোড়ার সামনে প্যাসেঞ্জার সিটের কাজটা নেমে গেল। প্রকট হলো মেহরানের নিরেট উজ্জ্বল শ্যামল মুখশ্রী। বাম পাশ ফিরে সোজা অবলোকন করল শৈলীর বিভ্রান্ত মুখাবয়ব। তারপর আবার সামনে তাকিয়ে নিজের কথা ছুড়ল, ভেতরে আসুন। শৈলী এখনো একটা ভ্রমে জড়ানো। মেহরান স্যার এখানে? মানে আসলেই? কি ব্যাপার, উঠছে না কেন শৈলী? শৈলীর এবার ভ্রম ভাঙে পুরোপুরি। হকচকিয়ে উঠে উত্তর দেয়, না স্যার, থ্যাংক ইউ, আমি একা চলে যেতে পারবো। কিভাবে যাবেন তা তো দেখতেই পাচ্ছি। এই ভর দুপুরে রিক্সা পাওয়ার আশা রাখাটাই বোকামি। শৈলী তাও ইতস্তত করলো, স্যার আমি কোনো একভাবে ম্যানেজ করে চলে যাব, আপনার আমাকে নিয়ে কষ্ট করার দরকার নেই। এবার ভ্রুজোড়া কুচকানোর পালা মেহরানের। মেয়েটা আজ বেশি কথা বলছে না? এত না করার কি আছে? যাবে তো দুইজন একই জায়গায়। যেটা মাথায় আসলো সেটাই থমথমে মুখে আওড়ালো, আমাদের দুজনের গন্তব্য একই জায়গায়, তাহলে আলাদা যাওয়ার মানেটা কি? দেখুন তো, রোদের তাপ গাড়িতেও ঢুকছে, আমার গরম লাগছে। তাই ভেতরে আসুন, আমি কাজ ওঠাবো। শক্ত স্বরের কাছে শৈলী শেষমেশ হার মারল। তাছাড়া স্যারের কথাও ঠিক মনে হলো ওর। যাবে তো দুইজন একই বাসায়, এতে শৈলীর একটু আরামই হবে বইকি। আর চিন্তা না করে উঠে পড়ল গাড়িতে। নিজেই প্রথমে কাজ লাগিয়ে তারপর সিট বেল্ট বাঁধল। শৈলীকে ঠিক ঠিক হয়ে বসতে দেখে মেহরান গাড়ি স্টার্ট দিল। প্রথম কয়েক মিনিট পুরো গাড়ি জুড়েই নিস্তব্ধতা বিরাজ করল। শৈলীর দৃষ্টি বাম পাশের কাজ ভেদ করে উজ্জ্বল আকাশে নিবদ্ধ। নিজের মাঝে গুটিয়েছিল ও যখন, পাশ থেকে এক পুরুষালী স্বর ওর কানে বাজল, আপনাকে রিক কবে থেকে ডিস্টার্ব করছে? একদম সরাসরি এই প্রশ্নের সম্মুখীন হতে শৈলী প্রস্তুত ছিল না। তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মেহরানের রুষ্ট বিরক্ত চেহারার দিকে। আজকে কি আপনাকে সব প্রশ্নই দুবার করতে লাগবে মিস শৈলী? মেহরানের জোরালো কণ্ঠে আবার হকচকায় শৈলী, আবার ঝটপট উত্তর দিতে যায়, না আসলে স্যার। রিক আপনাকে কবে থেকে ডিস্টার্ব করছে? শৈলী মাথা নিচু করে শুধায়, গত বছর থেকে স্যার। স্টিয়ারিংয়ে নিজের অজান্তেই হাত শক্ত হয়ে আসে মেহরানের। আপনি কারো সাহায্য নেননি? বলেছি স্যার, অন্য স্যার ম্যাডামদের জানিয়েছি, তবে কেউ বিষয়টা নিয়ে খুব ইম্পর্টেন্স দেয়নি। চোয়াল শক্ত হলেও মেহরান নিজের প্রশ্ন চালিয়ে যায়, বাসায় জানিয়েছেন? আপনার বাবা জানে এই ঘটনা? না স্যার। কেন জানাননি? ওনারা জানলে তো ডেন স্যারের কাছে ওনারাই সরাসরি কমপ্লেন দিতে পারতেন। আসলে স্যার আব্বু আম্মুকে জানাতে চাইনি, অযথা আমাকে নিয়ে টেনশন করবে তারা, এবং পরে শরীর। শৈলী কথা শেষ করার আগে হঠাৎ মেহরান এমন জোরে হার্ট ব্রেক কষে যার ফলে দুইজনেই দ্রুত সামনে ধাক্কা খায়। শৈলী চোখ বড় বড় করে ডান পাশে ফেরে দেখে মেহরানের রাগান্বিত চক্ষু যুগল। হোয়াট ননসেন্স! আপনি কি বোকা মিস শৈলী? বাবা মা অসুস্থ হবে ভেবে নিজের নিরাপত্তার খেয়াল রাখবেন না? আপনার কিছু হলে তারা কি সুস্থ থাকবেন আপনার মনে হয়? শৈলী আবার মাথা নোয়ালো। মেহরানের বাক্য বিরোধিতা করার মতো যুক্তি ওর কাছে নেই। আবার মিনিট খানেকের নীরবতা ছেয়ে গেল দুজনের মাঝে। মেহরান ওর নিম্নাষ্ট চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করল। শৈলীর দিকে তাকিয়ে শীতল হয়ে এলো ওর দৃষ্টি। এই মুহূর্তে মেয়েটার প্রতি ভীষণ মায়া হচ্ছে ওর। মাহিরার কাছ থেকে যদিও সব উত্তর আগেই পেয়েছিল, তবে স্বয়ং শৈলীর মুখ থেকে শোনার পর রাগ ক্ষোভটা যেন তিরতিরিয়ে বাড়ছে। একটা দীর্ঘশ্বাস পেলে মেহরান সামনে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট দিল। এবার আর কোথাও থামল না, সোজা বাসার নিজের গ্যারেজে নিয়ে আসলো গাড়ি।
শৈলী তো প্রথম থেকেই চুপ ছিল। স্যারের প্রশ্নবাণে যেন আরও স্তব্ধ হয়ে পড়েছিল। ভীষণ বিব্রত বোধের লজ্জায় ঘিরেছিল ও। মনে হচ্ছিল পালাতে পারলেই ভালো। বাসার নিচে গাড়ি থামতেই তাই ব্যতিব্যস্ত হয়ে নামতে চাইল। তবে পেছন থেকে ডাক শুনে আবার থমকে ঘুরে বসল। মিস শৈলী। জি স্যার। মেহরান শৈলীর দিকে সরাসরি তাকিয়ে, আপনি রিককে নিয়ে আর কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা নিজে দেখব, ও আপনাকে আর জ্বালাবে না। কর্ণকুহরে কথাগুলো প্রবেশ করতেই শৈলীর চোখ বড় বড় হয়ে উঠল। কৃতজ্ঞতায় ধন্যবাদ বলার জন্য উদ্যত হলেও সেটা পারল না মেহরানের জন্য। আর এখন থেকে ভার্সিটি যাওয়া আসা কোনোভাবে একা করবেন না, মাহিরা মেহরাবের সঙ্গে যাবেন, মনে থাকবে? মাহিরা আবার স্তব্ধ। এই কেমন এক অধিকারবোধ নিয়ে বলা বাক্য শুনে ও নির্বাক বনে গেছে। কি অভিব্যক্তি প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে মেহরানের চোখ মুখে আবার ভর করে বিরক্তি। আচ্ছা, আপনি কি সবসময় এরকম, নাকি আজ কোনো স্পেশাল ব্যাপার আছে? ভ্রু কুঁচকে ওঠে শৈলীর। মানে স্যার? আপনাকে প্রত্যেকটা প্রশ্ন দুবার করে করতে হচ্ছে কেন? শৈলীর ভ্রুজোড়া শিথিল হয় এবার। আমতামতা করে বলে, সরি স্যার। আপনি কি আমার কথা বুঝেছেন? একা একা যাতায়াত করবেন না, ওকে? জি স্যার। গুড, এবার নামুন, আমি গাড়ি পার্ক করি। সাথে সাথেই বলা যায় এক প্রকার হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামল শৈলী। ও নেমে দাঁড়াতেই মেহরান বেসমেন্টের দিকে ড্রাইভ করে চলে গেল। শৈলী আর দাঁড়ালো না। মেহরানের সামনে এই মুহূর্তে থাকতে লজ্জাবোধ হচ্ছে। আর তাছাড়াও উনি তো ওয়েট করতে বলেনি, তাহলে শৈলী দাঁড়াবে কেন? এই 7-5 চিন্তা নিয়েই শৈলী পেছন ফিরে লিফট চাপ দিল। লিফট আসতেই উঠে পড়ল। মেহরান গাড়ি পার্ক করে স্বাভাবিকের থেকে হালকা দ্রুত হেঁটে লিফটের কাছে এসেছিল। শৈলী ওর জন্য অপেক্ষা করবে এটাই মনে হয়েছিল ওর। কিন্তু আশানুরূপ কারো দেখা না মেলায় একটু কি আহত হলো মেহরান? হয় বোধহয়, নয়তো সেই মুহূর্তে কপালের রক কেন ফুলে উঠল ওর? সারা ঘরময় পায়চারি করছে রিক। বেডসাইড টেবিলের ল্যাম্পসেটের খণ্ডিত টুকরোগুলো মাটিতে লুটানো। খাটের উপরে সজ্জিত কুইল্ট এখনও এলোমেলোভাবে ছড়ানো ফ্লোরে। এসবের মাঝেই চলছে ছেলেটার অদম্য হাঁটা চলা। ওর মনে হচ্ছে যে কোনো সময় মাথার 2টা রক ফেটে যেতে পারে। এত বড় অপমান করা হলো ওকে আজ, তাও আবার করলো কে? একটা 2 পয়সার টিচার। এত দাপট ওই শালা দেখায় কিভাবে? তাও আবার রাকিব শাহজাহানের সাথে। ও কোথায় হাত দিয়ে ফেলেছে তাই মনে হয় বোঝেনি এখনো। কোনো সমস্যা নেই, বোঝেনি তো কি হয়েছে, তাকে বোঝানোর সময় তো পার হয়নি। হোঁচট খেয়ে নিজেকে থামায় রিক। মুখে ছড়িয়ে পড়ে এক বিচ্ছিরি হাসি। মস্তিষ্কের নিউরনে একটা জবরদস্ত প্ল্যান এইমাত্র বাসা গেড়ে বসল। সেটা বাস্তবায়ন করা না গেলে রিকের শান্তি নেই। ওই শৈলীকে আর মেহরানকে জীবনের সবচেয়ে বড় সবক দিতে তার প্ল্যান পূরণ করা অতীব জরুরি। আর দেরি না করে রিক ছুটল রুমের বাইরে। উদ্দেশ্য তার বাবার সাথে দেখা করা। সন্ধ্যায় আবার ঝুম বৃষ্টি নামল। আবহাওয়ার যেন কি হয়েছে। সারাদিন কাঠফাটা রোদ আর গরম ছড়িয়ে সন্ধ্যার পর থেকে শুরু হয় অম্বর বাড়িধারা। প্রায় রোজই এক রুটিন। সন্ধ্যাটা হয় মনোরম আর সকালটা একদমই রুষ্ট। শৈলী এইসবই ভাবছিল বারান্দায় দাঁড়িয়ে, যখন ওর পাশ দিয়ে উকি দিল গরম এক মগ কফি। মুচকি হেসে কফির মগ ধরা হাতটা অনুসরণ করে নিজের বান্ধবীর দিকে তাকালো। মাহিরা হেসে সামনে এগিয়ে এলো। এই কিছুক্ষণ আগেই শৈলী এসেছে মাহিরার কাছে। আজ ভার্সিটিতে 2 বান্ধবীর তেমন আলাপ হওয়ার সুযোগ হয়নি, তাই এখন আড্ডার আসর জমাতে এলো। তাছাড়া আজকে হয়ে যাওয়া রিকের ঘটনা তো মাহিরাকে বলাই হয়নি। শৈলীর কাছ থেকে দুপুরের ঘটনা শোনার সময় এক এক জায়গায় মাহিরার চেহারা এক এক ধরনের অভিব্যক্তি প্রকাশ করছিল। কখনো ভয় তো কখনো চাঞ্চল্য অনুভূতি, আবার শেষের দিকে ঠোঁট জুড়ে মিটমিটি হাসি। এত জগাগুচিরি মার্কা এক্সপ্রেশন দেখে শৈলী একসময় বিরক্ত হয়ে গেল। কিরে, তুই এরকম করছিস কেন? এক চেহারায় কয় ধরনের মুখ বানাস? মাহিরা চওড়া হাসে। তো কি করব? তোর ঘটনাটাই এত মিশ্র থিম আর ক্যারেক্টারে দিয়ে ভর্তি যে এক এক্সপ্রেশনেই সব কভার হয় না। তুই এত সিরিয়াস ইস্যুতেও ফান করছিস মাহি? মাহিরা এবার নিজেকে ধাতস্থ করল। আচ্ছা বাবা, সরি। শোন, রিকের বিষয়টা কিন্তু আসলেই সিরিয়াস। এই ছেলেটার মাথার তার সবকটাই ছিঁড়া লাগে আমার কাছে। তার উপরে বাপের পাওয়ার তো আছেই। সব মিলিয়ে তোর জন্য এগুলো একটু রিক্সি বটে। তাই মেজো ভাইয়া যা বলেছে
তাই তোর চুপচাপ মেনে নেওয়াই উচিত। আমাদের সাথেই তুই যাবি আর আসবি, ইভেন ক্যাম্পাসেও আমাদের সাথেই থাকবি, বিশেষ করে আমার সাথে, আর ক্লাসে তোর বান্ধবীর মাঝেই বসবি। তাছাড়া ভাইয়া তো আছেই সেখানে, তোর সমস্যা হবে না। একদমই এতগুলো নির্দেশনা দিয়ে মাহিরা থামতেই শৈলী হেসে ফেলল। মাহিরাও বুঝল বান্ধবী কেন হাসে, তাই নিজেও সেই হাসিতে যোগ দিল। কিছুক্ষণ পর অবশ্য মাহিরার ঠোঁটে মজার হাসির বদলে রহস্যময় এক হাসি ধরা পড়ল। সেটা দেখে শৈলীর চোখ কুচকাতেই মাহিরার স্বর খাদে নামিয়ে বলল, তবে চাই বল, তোর ভাষ্য মতে মেহরান ভাইয়া আজ যা এন্ট্রি মেরেছেন না, এটা কোনো সিনেমার হিরোর থেকে কম না। নিজেই হিরোইনকে বাঁচাতে ভিলেনের সামনে রুখে দাঁড়ানো বিষয়টা বেশ জমেছিল, তা বোঝাই যায়। ইস, আমি যে কেন আজ ওখানে ছিলাম না রে, থাকলে নিশ্চিত ভিডিও করে রাখতাম সব কিছু। মাহিরার কথাগুলো শৈলীর মাথার 1 ফুট ওপর দিয়ে ভেসে চলে গেল। এত সিরিয়াস একটা ঘটনা ঘটল, শৈলীর চিন্তায় মাথার চুল পড়ে যাওয়ার জোগাড়। আর সেখানে এই মেয়ের এইসব মুভি সিন মনে হচ্ছে। হায় রে মাহিরা, তুই জীবনেও শুধরাবি না। এরই মাঝে আবার বিদ্যুৎ চমকে বৃষ্টির বেগ আরও বাড়িয়ে দিল। মাহিরা আকাশের দিকে তাকিয়ে চোখ ফেরায় পাশে। এই শৈলী, চল ছাদে যাই, বৃষ্টি ওখান থেকে দেখতে আরো বেশি মজা। শৈলীর সাথে সাথে মাথা নাড়ালো। না না না, ছাদে যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখ। মাহিরা যেন অষ্টম আশ্চর্য দেখছে এমন অবাক মুখ বানিয়ে বান্ধবীকে দেখল। এটা তুই বললি শৈলী? তোর মতন বৃষ্টিপ্রেমী খোলা ছাদে না যে এই গ্রিলের পেছন থেকে বৃষ্টি উপভোগ করতে চাইছে, এও অসম্ভব। শৈলী কোনো উত্তর দেয় না। সত্যি তো, বৃষ্টি হচ্ছে আরও এই বন্ধ কারাগারের ভিতর থেকে তা দেখছে। এটা হলো, কিন্তু কি করবে? ছাদের পাশে যেই মানবের বসবাস, তার সামনে যাওয়ার ইচ্ছা ও সাহস কোনোটাই এখন নেই ওর। আর সেই বাড়ির সন্ধ্যায় ওর আর মেহরানের প্রথম দেখা হওয়ার পর তো শৈলী প্রতিজ্ঞাবদ্ধই হয়েছিল সে ছাদে যাবে না। আর চিন্তায় আচ্ছন্ন শৈলীর হাতে আচমকা টান পড়ে। পাশ ফিরেই দেখে মাহিরা ওকে টেনে নিয়ে যাচ্ছে। আরে মাহি, কি করছিস? চল ছাদে যাব। না না না, এখন ছাদে যাব না রে। কেন? নেই কোনো ভ্যালিড রিজন ছাড়া আমি তোর কথা শুনবো না। ছাদে যাবই আমরা। কিন্তু তুই একবার দুবার না, কোনোবারই শুনবো না তোর কথা। এখন চল। নাছরবান্দা মাহিরার কাছে পরাজিত হতেই হলো শৈলীকে। ঝুম বৃষ্টির মাঝে অর্ধ ছাদটায় পা রাখলো দুইজন। সাথে সাথেই বাতাসের শীতল পরশ ছুঁয়ে যায় তাদের অঙ্গে। মাহিরা খিলখিলিয়ে ওঠে। ওয়াও, হোয়াট আ ওয়েদার, তাই না রে? শৈলীর দৃষ্টি তখন তিমিরে ডোবা আসমানে। আবহাওয়ার মায়াচ্ছন্নে মহাবিষ্টুতে হয়ে মাহিরার প্রশ্নে শুধু ওপর নিচ মাথা দোলায়। মাহিরা আবার টান দেয় বান্ধবীকে, সাথে নিয়ে পুলের পাশে যেয়ে দাঁড়ায়। শৈলীর সতর্কতায় হুট করে কিছুটা বেড়ে যায়। আর চোখে একবার পুলের পাশে থাই গ্লাসের দিকে তাকায়। বন্ধ দরজার ভেতরে আলো জ্বলতে দেখে কিছুটা চঞ্চল হয় ওর মন। স্যার তাহলে ভেতরে আছেন। এই সময় এখানে আসাটা সমীচীন হয়নি। শৈলী এবার নিজেই মাহিরার হাত টানে। মাহিরা তাকাতেই স্বর খাদে নিয়ে এসে শৈলী বলে, দোস্ত চল নিচে যাই। না। মাহিরা রীতিমতো অবাক। কি বলিস? মাত্রই তো আসলাম, এখন কেন নিচে যাব? না না, এখানে এখন থাকার দরকার নেই, পরে আসবেন। এই শৈলী, তোর কি হয়েছে বলতো? আজ এরকম করছিস কেন? শৈলী নিজে ফিস ফিস করে কথা বললেও সেই তরঙ্গে সুর মেলাচ্ছে না মাহিরা। সে জোরে কথা বলছে। এতে বাতাব্যস্ত হয়ে শৈলী ওর মুখ চেপে ধরতে গেল। আরে আস্তে কথা বল মেরি মা। তবে মাহিরা আগেই সরে যায়। চোখে বিস্ময় নিয়ে বলে ওঠে, আস্তে কথা বলবো কেন? কারণ। শৈলী এক বাক্য শেষ না করতেই পেছনে আওয়াজ শুনতে পায়। চকিতে ঘুরে তাকায় দুজন। থাই গ্লাস ভেদ করে দাঁড়ানো মেহরানের নিডেড সুঠাম অবয়ব স্পষ্ট ওদের সামনে। এই মুহূর্ত, ঠিক এই মুহূর্তের ভয়ে ছিল শৈলী। তাই হলো এখন। আমতা আমতা করে নিচের মাথা নোয়ালো। মেহরানের চেহারার দিকে অবধি তাকালো না। মাহিরা নিজের ভাইকে দেখে ঝলমলে এক হাসি উপহার দিল। কি সুন্দর ওয়েদার, তাই না ভাইয়া? বারান্দা থেকে দেখতে একদম ভালো লাগছিল না, তাই শৈলীকে নিয়ে ওপরে চলে আসলাম। মেহরান মাহিরার কথার কোনো জবাব দিল না। হেঁটে ওদের সামনে এসে দাঁড়ায়। ওর দৃষ্টি আটকে আছে বনের পেছনে শীর্ণানো রমণীর পানে। কৌতূহল জাগছে মনে। মেয়েটা ওকে দেখলেই মাথা নুয়ে ফেলে কেন? আজব তো। হঠাৎ বৃষ্টির রিমঝিম আওয়াজকে ছেদ করে চিৎকার দিয়ে ওঠে মাহিরার মোবাইল।
ভার্সিটির এক বান্ধবীর ফোন দেখেও ধরতে যায়, তবে হ্যালো বলতে না বলতেই মোবাইল অফ হয়ে যায় ওর। নিজের উপর ঘোর বিরক্তি প্রকাশ করে মাহিরা। আমি যে কি এক নমুনা! উফ, ভার্সিটিতে এই মোবাইলে লো ব্যাটারি দেখাচ্ছিল, কিন্তু বাসায় এসে একদম ভুলে গেছি। ভাইয়া, তোমার রুমে একটু মোবাইল চার্জ দিই, জরুরি কল ছিল। দে। থ্যাঙ্কস। বলতে বলতেই মাহিরা মেহরানের ফ্ল্যাটে ঢুকে যায়, রেখে যায় মেহরান আর শৈলীকে একে অপরের সামনে। শৈলী এবার মাথা ওঠায়, কারণ নোয়ানো মাথা দৃষ্টিকটু দেখায় এখন। চঞ্চল মনোযুগলে এই দিক ওই দিক দেখে মেহরানের দিকে একবার চেয়ে সরে আসতে চায়, তবে বিধিবাম